জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও। যে ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো বার্কলের অভিজ্ঞতা বাদ সম্পর্কে, যেখানে আমরা ইসেইস্ট ভার্সিটিকে দেখবো, তার অহং সর্বস্ব বাদকে দেখবো। তোমরা অবশ্য থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং সবার ভালোবাসা সার্থক হোক, এরকম একটা বিষয়কে বলেই আজকে ভিডিও শুরু করছি। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের ভিডিওতে, যে দেখি ভিডিওতে কেমন ভাবে বাঁকলে কিভাবে বলার চেষ্টা করেছেন। যতটা সোজা পারা যায় অতটাই চেষ্টা করা হবে যে কতটা সোজা করে বলা যেতে পারে। চলো আর দেরি নয়, ভিডিও শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো সবার প্রথমে একটা তোমরা ইন্টারফেস পেয়ে গেছো। এরকম আমি লিখিয়ে দিচ্ছি বার্কলেস আইডিয়ালিজম ইসেইস্ট ভার্সিটি, এরকম একটা বিষয় দিয়েই দিয়েছি। আমরা এই বিষয়টা আলোচনা করবো, কিন্তু মোটামুটি বার্কলের যতটা পরীক্ষা যেভাবে আসে কোশ্চেন, সেভাবেই মোটামুটি আমরা দেখার চেষ্টা করব। তো চলো, এই বার্কলের আমরা যদি জানতে চাই যে বার্কলে আমাদের কিছু, কিন্তু তার জীবনী সম্পর্কে আমাদের একটু জানা উচিত, যে আসলে বার্কলে কি ছিলেন বা কেমন ছিলেন। তিনি দেখেন জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, 12ই মার্চ 1685 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের একটা কিলকেনি যে নগর রয়েছে, সেই আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তাকে আইরিশ ফিলসফারও বলা হয়। সে 12ই মার্চে জন্মগ্রহণ হয়েছে 1685 খ্রিস্টাব্দে। তিনি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং আত্মগত ভাববাদের তিনি প্রতিষ্ঠাতাও বলা চলে। তিনি আসলে আত্মগত ভাববাদকে, সাবজেক্টিভ আইডিয়ালিজমকে তিনি দেখিয়েছেন, যে ভাববাদের সাবজেক্টিভ আইডিয়ালিজম। এবং তিনি দার্শনিকের পাশাপাশি তিনি কি ছিলেন, একজন ধর্মযাজক ছিলেন। তিনি অনেকভাবে পলিটিক্যাল দিক দিয়েও অনেক সময় যুক্ত ছিলেন, বিশেষ ধর্মযাজক হিসেবে। দার্শনিকের সঙ্গে সঙ্গে তিনি ধর্মযাজক হিসেবেও কাজ করেছেন। শেষ বয়স পর্যন্ত তিনি ওটার মধ্যে বিরাজমান ছিলেন। আমরা অনেক কিছু জানা আমাদের দরকার নেই। তার মৃত্যু হয় 14ই জানুয়ারি 1753 খ্রিস্টাব্দে। তো মোটামুটি তিনি কত 70 বছরের মতন বেঁচেছেন ধরো। যদি এক্স্যাক্ট যদি তোমরা জেনে যাবে কিভাবে করা যায়, তো এটার সঙ্গে এটা মাইনাস করে দিও। তো 70 বছর এক্সপ্রক্স ধরে নিলাম। তিনি এই তার জন্ম, তিনি অনেক কাজ করেছেন। তিনি সাবজেক্টিভ আইডিয়ালিজম, যে অ্যাকচুয়ালি ইমপ্রিসিজমের উপরে তিনি কাজ করেছেন, অভিজ্ঞতাবাদের উপরে তিনি কাজ করেছেন। কিন্তু কোথা থেকে তিনি শুরু করলেন, কিন্তু এটাকে জানার জন্য আমাদের কিছুটা জন লককেও জানতে হচ্ছে। জন লকের আমি দেখবে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে, বা এরকম একটা বোধহয় তোমাদের দেখবে, অবশ্যই তোমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, না তো আই বাটনের মধ্যে থাকবে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলি দেখে নিও, তাহলে দেখবে আরো পরিষ্কার মনে হবে। লকের উপর আরেকটা ভিডিও আমার মানে আরেকটা রেডি করাই রয়েছে, আমি আশা করি দেবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আগে লকেটটা করা উচিত ছিল, কিন্তু পরীক্ষার এবার ইম্পর্টেন্স বার্কলের উপরে রয়েছে। তো তোমরা জানো আমি যেটার উপর ইম্পর্টেন্স সেটাকেই আমি সবার আগে করি, কিন্তু যতটা পারবো সেটাকে কভার করে দেওয়ার চেষ্টা তোমাদের করা হবে। তো আমাদের জন লককে জানতে হচ্ছে একটা বিশেষ কারণে। দেখো জন লক কি করেছেন। জন লক বলছেন, জন লক বস্তুর কথা বলছে, যে বস্তু কি হচ্ছে সাবস্টেন্স, এমন একটা জিনিস যাকে ধরা যায় না, যাকে জানা যায় না। তাকে আমরা কিভাবে জানি, তিনি তার জন্য দুটো গুণকে বলেছেন। বার্কলে কোথা থেকে শুরু করছেন, বার্কলে ফিলসফি হঠাৎ করেই তো শুরু হয়নি। তিনি বলছেন, মানে লক বলছেন যে আমরা বস্তুকে জানি তার মুখ্য গুণ এবং গৌণ গুণের উপর নির্ভর করে। মুখ্য গুণ কি, যা পরিবর্তনশীল নয়, আর গৌণ গুণ কি, যা বস্তুর পরিবর্তনশীলতা, সেই পরিবর্তনশীল আছে। কিন্তু আমরা বস্তুকে জানি না। লক বলছেন বস্তুকে আমরা জানি না, আমরা জানি তার গুণকে। যেমন ধরো এটা একটা কলম রয়েছে, কলমের দেখো এখানে রয়েছে, দেখো মুখ্য গুণের মধ্যে ভর, আকার, আয়তন, বিস্তার, রূপ, রস, গন্ধ, স্বাদ, তাই না? এগুলো গৌণ গুণ। তাহলে এর কি রয়েছে, ভর রয়েছে একটা, এর বিস্তার রয়েছে, এর আকার রয়েছে। তো এইটাকে আমরা কি করি, আমরা দেখি, এবং এটার রূপ, রস, গন্ধ, এটার এই যে আকার, এই যে ভর, এটাকে আর পরিবর্তন করা যায় না, এটা তার মধ্যে ইনহেরেন্ট রয়েছে। ঠিক আছে? তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বার্কলের ফিলসফি। তার রিপ্রেজেন্টেটিভ যে রিয়ালিজম রয়েছে, সেখানে তোমরা সেখানে দেখতে পাবে প্রতিরূপী বস্তুবাদের মধ্যে, যে মদ হ জ করে এরকম লিখেছে না, এরকম যে মদ হ জ তোমরা দেখলে তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, তোমরা একটু দেখে নিও। ওটার উপর ভিডিও অবশ্যই দেবো আমি, তো ওটা তখন ক্লিয়ার আরো করে দেবো। আমরা জাস্ট বোঝার চেষ্টা করি বার্কলে কোথায় শুরু করলেন। তো এই যে মুখ্য গুণ এবং গৌণ গুণের দুই ধারা তিনি কি করেছেন, ভাগ করে দিয়েছেন, তাই না? এটা আমাদের জন লকের ফিলসফি। তো জর্জ বার্কলে বলছেন, দেখো জর্জ বার্কলে কি করছেন, তিনি এই যে পার্থক্যগুলি, পার্থক্য বলতে এই যে মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্য তিনি স্বীকার করছেন না। তার মনে হচ্ছে এটা সমস্যার মধ্যে রয়েছে। আর এই সমস্যার এখান থেকেই কিন্তু আমাদের বার্কলে কি করেছেন, এই তার থিওরি শুরু করেছেন। বলছে যে তিনি বলছেন যে লকের যে পার্থক্যকে তিনি অস্বীকার করছেন। কেন অস্বীকার করছেন?
তিনি ওখানে অবশ্যই একটা সমস্যা দেখতে পাচ্ছেন, তাই তো অস্বীকার করছেন। তো লক এখানে কি বাকলে এখানে বলছেন যে আসলে ওটার মধ্যে সমস্যা রয়েছে, কারণ এখানে বলা হচ্ছে দেখো যে এই যে ভর, আকার, আয়তন, এই মুখ্য গুণগুলি বস্তুর মধ্যে থাকে, মানে বস্তুর মধ্যে থাকে, এবং রূপ, রস, গন্ধ এগুলি আমাদের মাইন্ড কি করে, এই মাইন্ড বলতে আমাদের মন এটাকে প্রত্যক্ষ করে, অবজার্ভ করে, তাতে আমরা বস্তুর একটা রূপকে দেখতে পাই। তো বাকলে বলছেন এর মধ্যে সমস্যা রয়েছে। কেন তিনি রিজেক্ট করছেন? ধরো একটা কলমের, যেমন আমি তোমাদের সামনে কলম দিচ্ছি, তোমরা অনেক ধরনের উদাহরণ নিতে পারো, কলম নিতে পারো, যা খুশি নিতে পারো না। ধরো এটা রয়েছে, আমরা কি করেছি, আমরা বস্তুকে দেখছি। আমরা কিভাবে বস্তুকে দেখছি? বস্তুর কোন গুণের মাধ্যমে দেখছি। কোন গুণকে দেখছি? আমরা তার গৌণ গুণকে দেখছি, তার কালারকে দেখছি, তার আকারকে দেখছি, তার সফটনেসকে দেখছি, ঠিক আছে? এইসব বিষয়গুলিকে আমরা দেখছি। এবার দেখো, যদি আমরা বলি, বাকলে বলছেন যে লকের থিওরিতে গুণের সমস্যা একটা রয়েছে, এটা আমি ভিডিও দিয়ে দিয়েছি বোধহয়, তোমরা একটু দেখে নিও। এবার ধরো এটা একটা পেন রয়েছে, তাই না? এটা একটা পেন, তোমরা দেখতে পাচ্ছ যে পেন। এবার ধরো এটার থেকে আমি এটার কালারকে ফেলে দিলাম, তাই না? কারণ কালার আমরা প্রত্যক্ষ করি সেকেন্ডারি কোয়ালিটিস, এবং মুখ্য গুণকেও, কিন্তু আমরা বস্তুকে জানি না। এবার আমি কালারকে ফেলে দিলাম, তার আকারকে ফেলে দিলাম। ধরো কেন? কারণ আকার তার যে একটা কি করে ফিগার, সেই ফিগারটাকে ফেলে দিলাম। তা তোমাদের সামনে কিন্তু একটা কলম চলে আসলো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা কলম তোমরা কিন্তু দেখছো, কিন্তু আমিও কিন্তু এটাকে বুঝতে পারছি না যে আমার কাছে একটা কলম আছে। তার মানে আমি যখনই সেকেন্ডারি কোয়ালিটিস গুলিকে সরিয়ে দিচ্ছি, তখনই আমি একটা বস্তুকে দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি করে বলতে পারি যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি কোয়ালিটিস হতে পারে? তার মানে জগতের যত কিছু আছে সবই সেকেন্ডারি। তার মানে এখানে তিনি একটা সমস্যা, যে আসলে যদি আমি সেকেন্ডারি কোয়ালিটিস গুলি সরিয়ে দিই, তাহলে প্রাইমারি যে কোয়ালিটিস গুলি আছে সেগুলিও ইনভিজিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বাকলে এখানে সমস্যাকে দেখতে পাচ্ছেন। তার মানে এই সেকেন্ডারি কোয়ালিটিস এর উপরে নির্ভর করছে কি প্রাইমারি কোয়ালিটিস। তাহলে প্রাইমারি কোয়ালিটিস এর যদি এরকম একটার উপর নির্ভরই করতে হয়, তাহলে সবকিছু সেকেন্ডারি কোয়ালিটিস, কারণ এটার পরিবর্তন নেই বলছে, কিন্তু এ তো এই সেকেন্ডারি কোয়ালিটিস এর উপরে নির্ভর করে পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এইখানে কিন্তু আমাদের জর্জ বার্কলের কি সমস্যা। তো এই দেখো, তিনি লকের গুণের পার্থক্যকে অস্বীকার করেছেন, কিন্তু এই কারণে অস্বীকার করেছেন যে প্রাইমারি সেকেন্ডারিজ বলে কিছু নেই, যা যদি হয় তাহলে সেটাকে আমরা সেকেন্ডারিজ কোয়ালিটিসই বলতে পারি। তো আমরা একটু এইদিকে একটু দেখে নিই। অ্যাকচুয়ালি বাকলে আমাদের ভাববাদী, ঠিক আছে, ভাববাদকে তিনি প্রতিষ্ঠা করেছেন, ভাববাদী দার্শনিক। তো এখানে আমরা যে বিষয়কে দেখতে চাইছি যে ভাববাদী যে দার্শনিক তিনি, ভাববাদ কি আসলে? ভাববাদ বলছে ভাববাদ দুই রকমের হতে পারে, একটা বস্তুনিষ্ঠ ভাববাদ আর একটা আত্মগত ভাববাদ। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা অবজেক্টিভ আইডিয়ালিজম আর একটা সাবজেক্টিভ। আমাদের যে বার্কলের যে ফিলসফি সেটা সাবজেক্টিভ আইডিয়ালিজমের মধ্যে পড়ে। তার মানে সাবজেক্টিভ আইডিয়ালিজম এটাই বলে যে বস্তুর অস্তিত্ব শুধুমাত্র মানুষের এবং ঈশ্বরের মনে, অর্থাৎ মনের মধ্যে বিদ্যমান থাকবে, মনের বাইরে এই জগতে কোনো বস্তু নেই। এটা আমরা একটু পরে দেখব কেন এখানে তিনি এই কথাটাই বলছেন। তিনি তো অ্যাকচুয়ালি ভাববাদী, আমরা জানি। জর্জ বার্কলে যেটাকে বলছেন, বস্তু হিসেবে এই ধরনের, মানে এমন ধরনের কোনো জিনিস নেই। কোন ধরনের? যে লক যেমন বলছেন মুখ্য গুণ, গৌণ গুণ, এবং এই দ্বারা যে বস্তু যাকে আমরা জানি না, ঠিক আছে, এইরকম কোনো বিষয় নেই। শুধুমাত্র তাহলে কি রয়েছে? আছে শুধু আমাদের কাছে এক ধরনের উপলব্ধি আছে। উপলব্ধি হলে প্রত্যক্ষ রয়েছে, অর্থাৎ আমরা কোনো বিষয়কে পারসিভ করি। আমরা কোনো একটা জিনিস যে রয়েছে, সেই এরকম কোনো যেহেতু জিনিস নেই, ফিজিক্যাল অবজেক্ট নেই, আমরা শুধুমাত্র প্রত্যক্ষ করি কোনো বিষয়কে। আর এই যে আমরা বিষয়কে আলোচনা করব, এখানে আমরা পরিষ্কার করে জানতে পারবো যে কেন বার্কলেকে এই যে ইমপ্রিসিজম, অভিজ্ঞতাবাদী কেন বলা হয়েছে। সেন্স অর্গানকে তিনি এতটা প্রায়োরিটি দিয়েছেন, বলছেন যে আসলে এইরকম বস্তু হিসেবে এই ধরনের কোনো জিনিস আমাদের কাছে নেই, যে কোনো একটা বস্তু আছে যাকে আমরা জানি না। আমরা তাকে শুধুমাত্র কি করতে পারি? উপলব্ধি করতে পারি, আমরা শুধুমাত্র তাকে প্রত্যক্ষ করতে পারি। তিনি এই যে প্রত্যক্ষ, এই প্রত্যক্ষকে তিনি দুটো মেন ডায়াগ্রাম করেছেন, এই প্রত্যক্ষ কিভাবে হয় সেটার উপরে। দেখো, একটা রয়েছে আত্মা, এটাকে তোমরা মন ভেবে নাও, ঠিক আছে, মন। এই আত্মা বলতে বোঝানো হয়েছে যে সেই পরম আত্মা, যে সাবজেক্টিভ আইডিয়ালিজম তিনি জানেন যখন সেখানেও, এবং এই আত্মা অর্থাৎ মানব বা বিশেষত স্পিরিটকে তিনি বুঝিয়েছেন যে মন এবং তার ধারণা। তাহলে এই আত্মা বলতে এই কি করে আসলে? এটা হচ্ছে
এটার ডেফিনেশন হিসেবে যদি আমরা বলি, এটা এক ধরনের সহজ এবং সক্রিয় মন যা ধারণা তৈরি করে এবং উপলব্ধি করে। তাহলে আত্মা এমন এক ধরনের মন যা কি করে সহজ এবং সক্রিয়, একদম সহজ, সিম্পল অ্যান্ড অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ, যে ধারণাকে তৈরি করে। তাই না? আমাদের মন কি করে? আমাদের মন ধারণাকে তৈরি করে। কিসের মাধ্যমে তৈরি করে? সেন্স এক্সপিরিয়েন্সের মাধ্যমে তৈরি করে। ঠিক আছে, এবং কি করবে? সেটাকে উপলব্ধি করে। সিম্পল অ্যান্ড অ্যাক্টিভ প্যাসিভ বিং যদি আমরা বলি, অ্যান্ড হুইচ আমরা বলতে পারি প্রডিউস, তাই না? অ্যান্ড কি বলবে? পারসিভড আইডিয়া, এরকম আমরা বলতে পারি। এবং ধারণা কি? ধারণাগুলি নিষ্ক্রিয়, যা উৎপাদিত এবং অনুভূত হয়। এই যে দেখো, ধারণা উৎপাদিত হবে, কিসের দ্বারা উৎপাদিত হবে? মনের দ্বারা উৎপাদিত হবে, মানুষের দ্বারা উৎপাদিত হবে, এবং যা কি করা যাবে? ফিল করা যাবে। তাহলে আমার সামনে কোন একটা বস্তু রয়েছে, সেই বস্তু কিন্তু আমি উৎপাদন করি, আমি সেই বিষয়কে দেখি। তাহলে মন এবং ধারণা এই দুটো একে অপরের সঙ্গে পরিপূরকভাবে আমাদের সেই পারসেপশন গঠিত হয়। তাহলে পারসেপশন দেখো, এই জন্যই হয়তো বার্কলেকে যে ভাববাদী ইমপ্রেসিজমের মধ্যে রাখা হয়েছে। কারণ তিনি বলছেন, এই যে জগৎকে আমরা যেভাবে দেখি, সেই জগৎকে দেখতে হলে আমাদের একটা ধারণার প্রয়োজন হবে, তাই না? সেই ধারণা কি হবে? তৈরি হবে। কিসের দ্বারা তৈরি হবে? এই যে সক্রিয় মন যা ধারণা তৈরি করে এবং উপলব্ধি করে। ঠিক আছে, তো এইখানে দেখো, জর্জ বার্কলের থিওরিকে আমরা যদি একটু আলাদা করে দেখি, তিনি কিভাবে বলছেন। তিনি এ থেকে কয়েকটা কনক্লুশন দিয়েছেন যে এই জগতের পদার্থের কোনো ভৌত রূপ নেই, তার মানে ফিজিক্যাল যে ফিগার, তার মানে এই জগতের সবই যেহেতু সেকেন্ডারি কোয়ালিটিস, তাহলে এই জগতের কোনো বস্তুর ফিজিক্যাল কি নেই? ফিজিক্যাল বডি নেই। তাহলে যে প্রত্যক্ষ করে, অনুধাবনকারী, যে সেই অবজেক্টকে অর্থাৎ ভৌত জগৎকে যে প্রত্যক্ষ করে, তারও কোনো ভৌত রূপ নেই। এইখানে দেখো, এই যে ধারণা রয়েছে, ধারণার কি ফিজিক্যাল বডি নেই, তাই তো? আর আত্মা যে রয়েছে, তারও ফিজিক্যাল বডি নেই। কারণ ফিজিক্যাল বডি নেই। কেন ফিজিক্যাল বডি নেই? কারণ তিনি বলছেন, যদি ফিজিক্যাল বডি থাকতো, কারণ তিনি তো আগেই অস্বীকার করে বসে রয়েছেন যাকে আমরা জানি না, সেটা আমার মনের মধ্যে রয়েছে। তার মনকে স্বীকার করছেন, তাহলে সেই মনের ফিজিক্যাল কিন্তু বিষয় নেই। তাহলে তাকে আমি জানি না, তাই তো? তাহলে যাকে জানি না, তাহলে তারও একটা ফিজিক্যাল বডি থাকবে না। আর ধারণা, তার দ্বারা উৎপন্ন ধারণা, সেটাও আমাদের কি রয়েছে? মনের মধ্যে রয়েছে। এবং দেখো, মনের বাইরে কোনো কিছুর স্বাধীন বস্তু নেই, মানে মনের বাইরে কোনো স্বাধীন বস্তু নেই। তার মানে মনোনিরপেক্ষ বস্তুর অস্তিত্ব নেই। যা আছে তা আমার মনে আছে। আর এই মনের কি নেই? কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই। আর ধারণারও ফিজিক্যাল স্ট্রাকচার নেই। কেন? কারণ ফিজিক্যাল স্ট্রাকচার থাকলে তা তো দেখা যাবে, তার মানে অনুভূত হবে, কিন্তু সেখানে তো অনুভূত হয় না, অনুভূত হওয়ার কথা নয়। ঠিক আছে, তারপরে রয়েছে এই জগতে শুধুমাত্র উপলব্ধির মন আছে, অর্থাৎ প্রত্যক্ষ করার মন রয়েছে। এই জগৎকে শুধুমাত্র উপলব্ধি করা যায়। আর এই উপলব্ধি আছে কোথায়? এই জগৎ আছে আমাদের মনের মধ্যে। তাহলে দেখো, তোমাদের যে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, উদাহরণ যদি দেওয়া যেতে পারে, যেমন ধরো ক্লাসরুমে যেমন প্রজেক্টর হয় না, প্রজেক্টর দিবে আমাদের কেমন হয়? ধরো এরকম যদি প্রজেক্টর হয়, এর থেকে রে তৈরি হয় না, এই পাশে একটা আমরা কি দেখতে পাই? ছবি দেখতে পাই। তাহলে এখানে এটা যদি আমাদের স্পিরিট হয়, তাহলে এটা আমাদের ধারণা। দেখো, প্রায় কাছাকাছি একটা উদাহরণ নিত। এই যে প্রজেক্টর দিয়ে মনে করো ঘরের ভিতরে টিচার কিছু একটা দেখানোর চেষ্টা করছে, আর 100, 200, 500 স্টুডেন্ট সামনে বসে দেখছে। দেখছে কোথায়? দেখছে তোমার ওয়ালের মধ্যে, প্রজেক্টরে দেখছে না, তাই না? তা প্রজেক্টর কি করে? যা আছে কোথায় আছে? প্রজেক্টরের মধ্যে আছে। আর আমরা যা দেখি সেটা প্রজেক্টরের ভেতর থেকে বেরিয়ে আসা রে দ্বারা দেখি, যা ওয়ালের মধ্যে পড়েছে। তাহলে যদি আমরা এখানে যদি ক্রস করে দিই, তাহলে ধারণা বন্ধ,
তাই না? আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা বন্ধ, ধারণাও বন্ধ। তাহলে যা উৎপন্ন হয় তা আমাদের মনের থেকে উৎপন্ন হয়, যা আছে আমাদের মনে আছে। এই যে সাবজেক্টিভ আইডিয়ালিজমের কথা তোমাদের একটু আগে আমি বলছিলাম, যে আত্মগত ভাববাদ, বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব নেই, যা আছে আমার মনে আছে, বস্তু মনোনিরপেক্ষ ভাবে এই জগতে অস্তিত্বহীন। তার মানে এবার যদি আমি বলি যে ঘরে আমি দেখছি না তাই এই জগৎ নেই, আমরা এটাতেও আসবো আস্তে আস্তে, দেখো সব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে। তাহলে এটাকে যেমন আমরা দেখছি না, তাহলে জগতে বস্তু রয়েছে, বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব রয়েছে, আমি না দেখলেও বস্তু সেখানে থাকে। বাকলে এর জন্য কিন্তু বলেছেন। তো এই যে প্রজেক্টর, দেখো একটা একদম মিলে যাওয়ার মতন একটা বিষয়, যে প্রজেক্টর থেকে যখন আলো বেরোচ্ছে, সেই প্রজেক্টর থেকে মানুষ বিষয়কে দেখছে, তার ধারণাকে দেখছে। কিন্তু এই প্রজেক্টরকে যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু ধারণারও বন্ধ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে সেই আত্মা বা মন। আর এই যে বেরিয়ে আসা, তার থেকে মানুষ দেখছে, সেটা আমার ধারণা। বোঝা গেল? তাহলে আমার যা আছে, টিচার যা কিছু করেছে, সেটা কিন্তু সেই প্রজেক্টরের মধ্যেই আছে। যেমন আমি তোমাদের সামনে যা কিছু করেছি বা যা দিচ্ছ, সেটা তোমার কাছে ধারণা উৎপন্ন হচ্ছে, কিন্তু এটাকে বন্ধ করে দাও, দেখো এই কথাগুলি আর হচ্ছে না। তার মানে যা কিছু আছে এই ভিডিওর মধ্যে আছে, আর বাইরের সেই ধারণাগুলির উপরে কি করে, আলো পড়ে। তার মানে আমি যেদিকে দেখছি যেরকম করে দেখছি, কারণ আমার ধারণা আমার মনে, আমি কি করি, ইন্দ্রিয়ের মাধ্যমে তা উৎপন্ন করি। এই কারণে কিন্তু তাকে কি করা হয়েছে, তাকে একদম রাখা হয়েছে সেই বুদ্ধিবাদী দর্শন, অভিজ্ঞতাবাদী দর্শনের মধ্যে। কেন? কারণ তিনি ইন্দ্রিয়ের বাইরে অভিজ্ঞতা, এই যে ইন্দ্রিয় যে কত ভ্যালুয়েবল, যে এই জগৎকে বা এই ধারণাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে, সেটাকে তিনি বুঝিয়েছেন স্পষ্টভাবে। তা জর্জ বাকলের যে মতে তিনি বলছেন যে উপলব্ধি মানে পারসেপশন চলে গেলে কিছুই অবশিষ্ট থাকে না। যেমন তিনি গন্ধের কথা, যদি আমরা উদাহরণ দিই গন্ধের কথা, বা উদাহরণ তুমি দেখতে পারো যে প্রত্যক্ষের কথা, হচ্ছে যা দেখা, বা তুমি শোনার কথা উদাহরণ দিতে পারো, যা কিছু উদাহরণ দাও। আমি তোমাদের গন্ধর যে উদাহরণ, সেই উদাহরণের মাধ্যমে তোমাদের একটা বোঝানোর চেষ্টা করি। বলছে উপলব্ধি যদি চলে যায়, ঠিক আছে, যদি পারসেপশনস যদি চলে যায়, তাহলে আর এই জগতে অবশিষ্ট বলে কিছুই থাকে না। তার জন্য উদাহরণ যদি বলি, গন্ধ। ধরো আমার নাককে গন্ধ নেই, অর্থাৎ আমার নাকে ধরো সর্দি লেগেছে, তাহলে আমি গন্ধ পাবো না, ভালো গন্ধও পাবো না, খারাপ গন্ধও পাবো না। কিন্তু যখন কেউ বলে ধরো যে দেখ কত সুন্দর একটা ফুলের গন্ধ, এবার তখন কিন্তু আমি বলি আমার নাক বন্ধ রয়েছে। যেমন প্রজেক্টর, তার প্রজেক্টর বন্ধ রয়েছে, এই জগতে আর ধারণা বা তুমি ছবি দেখতে পাচ্ছ না, বা এই মোবাইল আমি ভিডিও করা বাদ দিয়ে দিচ্ছি, তুমি আর এই ভিডিওটা কিন্তু তুমি পাবে না, বা তুমি এটাকে সুইচ অফ করে দাও তোমার মোবাইলটা, আমার ভিডিও আর তোমার কাছে আসছে না। এই দেখো এরকম। তাহলে গন্ধ রয়েছে জগতে, ফুলেও গন্ধ রয়েছে, কিন্তু তোমার ফ্লুর জন্য বা তোমার সর্দির জন্য তুমি সেই গন্ধকে অনুভব করতে পারছো না। তাহলে তুমি অনুভব করতে পারছো না, সেন্স এক্সপিরিয়েন্স নিতে পারছো না, কিন্তু সেই গন্ধ কিন্তু জগতে রয়েছে। গন্ধ কি জগতে নেই? কিন্তু তোমার কাছে কিন্তু গন্ধ নেই। দেখো উপলব্ধি, পারসেপশন যদি চলে যায়, তাহলে অবশিষ্ট কিছু রইল আর। গন্ধ তোমার কাছে থাকলেও তোমার কাছে কিন্তু গন্ধ নেই, তুমি বলতে পারছো আমি কিন্তু গন্ধ পাচ্ছি না। এইবার ধরে নাও এই জগতের কোনো একটা কারণবশত কারো গন্ধ নেই নাকি, তাহলে এই জগতের থেকে কিন্তু গন্ধ কি হবে, ভ্যানিশ হয়ে যাবে, নন এক্সিস্টেন্স হয়ে যাবে। জগতে আর বস্তুর অস্তিত্ব, সেই গন্ধের অস্তিত্ব কিন্তু আর থাকছে না। তাহলে গন্ধ জগতে তবুও থাকলো, কিন্তু এই যে মানে কোটি কোটি লোকের কাছে গন্ধ, তারা কি বলবে যে এই জগতে গন্ধ নেই। বা যদি কোনো একটা ধরো আমরা আমাদের পরবর্তীতে কোনো একটা সময় দেখা গেলো কোনো একটা মানে প্রজাতি তৈরি হলো যাদের নাক নেই, বা নাক রয়েছে নিঃশ্বাস নেওয়ার জন্য, কিন্তু নাকে কোনো গন্ধ নেই, তা সেই প্রজাতি কি বলতে পারবে যে এই জগতে গন্ধ আছে? ঠিক সেম কিন্তু যেমন এই যে সূর্যর থেকে আমাদের পৃথিবীতে মনে করো আলো আসে, যদি আলোকে বন্ধ করে দেওয়া যায়, পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, পৃথিবীর জীবের অস্তিত্ব বন্ধ হয়ে যাবে। কেন? এই যে বন্ধ, এই যে ধরো এই যে প্রজেকশন আমরা দেখছি, তার মানে আমাদের একটা লাইট দরকার, তাই তো? তার মানে আমাদের অভিজ্ঞতা, একটা ইন্দ্রিয় দরকার, যার মাধ্যমে সেই ধারণা আমরা উৎপন্ন করতে পারি, আমরা প্রস্ফুটিত করতে পারি। ঠিক আছে? তাহলে এই যে গন্ধ দেখো তোমার কাছে নেই, এই জগতে কারো কাছে নেই, তাহলে সমস্যা তো কিছু না কিছু হবেই, কারণ এই জগতে তবুও কিন্তু গন্ধ থাকবে।
নিউটন খুব সুন্দর বলছেন, এই জগতে আমরা কিছুই মানে উৎপন্ন করিনি, এই জগতে সবকিছুই ছিল, আমরা শুধু খুঁজে বের করেছি। তার মানে জগতে সবকিছু আছে, আমরা শুধুমাত্র তাকে খুঁজে বের করি, আমরা ডিসকভার করি, আমরা আবিষ্কার করি, আমরা মেকিং নয়, আমরা তৈরি করি না। এটা আইজ্যাক নিউটনও কিন্তু খুব সুন্দর বলেছে। তাহলে এই জগতে সেই গন্ধ তুমি দেখছো না, কোটি কোটি লোক দেখছে না। কোশ্চেন দেখো তোমার মাথায় উঠছে কিনা, আশা করি তোমার মাথায় উঠে যাচ্ছে। তাহলে এই জগতে কিছু না কিছু গন্ধ তো আছেই, তা তোমার কাছে নেই, কোটি কোটি লোকের কাছে নেই, তবে কি সেই গন্ধ থাকবে না? গন্ধ তো অবশ্যই থাকার কথা। তাহলে আমরা যখন দেখছি, তাহলে আমরা যে গন্ধকে উপলব্ধি করছি সেটা দিয়ে বোঝা গেল যে জর্জ বার্কলে কিভাবে তিনি এই যে জগতে এই ইন্দ্রিয়কে কতটা প্রায়োরিটি দিয়েছেন। এইবার দেখো তিনি এই তখন বলছেন জগতের অস্তিত্ব, তার শৃঙ্খলা এবং এই যে যে জিনিসগুলি প্রত্যেকের উপর নির্ভর করেই কিন্তু রয়েছে। এই শৃঙ্খলা যদি না থাকতো এই জগতের, তাহলে অস্তিত্বকে আমরা বুঝতে পারতাম না। এবং তার থেকে তার কিন্তু একটা সুন্দর একটা তিনি লাইন উৎপন্ন করেছেন, বা তিনি একটা কনক্লুশন বা একটা সূত্রকে তিনি উপস্থাপন করেছেন। কার মতো? তোমরা ডেকার্টের ফিলসফি আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা ডেকার্টকে দেখো। ডেকার্টকে সেই ডেকার্টের মতন তিনি বানিয়েছেন। তিনি বলছেন ইসে ইস্ট পারসিপি, অনেকে পারকিবি বলেন, ঠিক আছে। ইসে ইস্ট পারসিপি, আমরা ইসে ইস্ট পারসিপি বলি কারণ ইন্ডিয়ান, তাই এটা হয়তো পারকিবি অনেক জায়গায় শুনেছি, আমিও আমাদের টিচারদের মুখেও শুনেছি এবং আমিও তোমাদের সেভাবে বলার চেষ্টা করছি। তাহলে ইসে ইস্ট পারসিপি এই একটা লাইন যার অর্থ হচ্ছে টু বি ইজ টু বি পারসিভড। দেখো এটা একটা মানে ওই কমপ্লেক্স সেন্টেন্সের মতন, শর্তের উপর নির্ভরশীল। বলছে টু বি, আমরা এই পার্টকে যদি এরকম আলাদা করে দিই, টু বি একটা আর ইজ টু বি পারসিভড। টু বি মানে অস্তিত্ব, অস্তিত্ব হতে গেলে বা অস্তিত্ব হওয়ার জন্য বা অস্তিত্ব যদি তোমার থাকতে হয় বা তোমার যদি অস্তিত্ব থাকে, তাহলে তোমার কি হবে? ইজ টু বি পারসিভ, তাহলে তোমাকে প্রত্যক্ষ যোগ্য হতে হবে। তাহলে তোমাকে যদি না দেখা যায় তাহলে তোমার অস্তিত্বকে স্বীকার করা হবে না। তাহলে দেখো টু বি ইজ টু বি পারসিভ, তার এই লাইনটিকে আমরা পাই। তাহলে এই যে অস্তিত্ব, তাহলে এই লাইনটা বলার সঙ্গে সঙ্গেই, কারণ এত কিছু বলার পরে তিনি এই কনক্লুশনটা দিয়েছেন। এবার দেখো সমস্যার সঙ্গে সঙ্গে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। বলছে মানুষ সব সময় সব জিনিস উপলব্ধি করতে পারে না। যেমন এখানে বলা হয়েছে অস্তিত্ব থাকার জন্য তোমার কি হতে হবে? প্রত্যক্ষ যোগ্য হতে হবে। তাহলে অনেক সময় তো এরকম হতে পারে মানুষ প্রত্যক্ষ করতে পারছে না, তাহলে কি সেই জিনিসটা নেই? যেমন ধরো কোনো একটা ঘরের মধ্যে ধরো যেমন ধরো চাঁদ রাত্রিবেলায় এক আকাশ থেকে উঠে আর এক আকাশে চলে যায়, মানে আবার সকালবেলা দেখা যায় না। তাহলে এই যে গতিকে তো আমরা প্রত্যক্ষ করছি না, তাহলে কি চাঁদের গতি নেই? তাহলে তুমি কিভাবে বলবে চাঁদের গতি নেই? তাহলে স্থান পরিবর্তনের মাধ্যমে তুমি বুঝছো যে চাঁদের গতি আছে, কিন্তু সকালে যখন দেখা যাচ্ছে না তখন তাহলে তুমি কি বলবে যে এই জগতে চাঁদ নেই? তাহলে সেটাকে কেউ না কেউ তো প্রত্যক্ষ করছে, তাহলে সমস্যা কিন্তু হচ্ছে এখানে। তাহলে এই জন্য বলছে সব সময় অনেকে যেমন তাহলে কি করছে, ক্রিটিসাইজ করার চেষ্টা করছে যে মানুষ সব সময় সব জিনিস উপলব্ধি করতে পারে না। তার মানে তাহলে সমস্যা, তাহলে এই জগতে সেই বিষয়বস্তুটা নেই। যেমন ধরো আমি আমার ঘরের মধ্যে আমি সবকিছু রেখে যাচ্ছি, রেখে গেলাম বাইরে, তাহলে আমি ঘরের ভিতরে কিছু দেখছি না, তাহলে ঘরের সব জিনিস ভ্যানিশ হয়ে গেল। কিন্তু ঘরের মধ্যে আবার এসে দেখছি যে না সবকিছু ঠিক আছে। তাহলে আমি যেহেতু আমার মনোনিরপেক্ষ সত্তা নেই, আমরা এই জন্য কিন্তু প্রথমেই তাহলে কি করে নিলাম, প্রথমেই কিন্তু আত্মগত ভাববাদকে আমরা দেখে নিলাম। আত্মগত ভাববাদের মানে কি, বস্তুর মনোনিরপেক্ষ ভাবে অস্তিত্ব থাকতে পারে না। তাহলে বস্তু আছে, বস্তু সেই বস্তুর মনে আছে। কোন মনে আছে? সেই স্পিরিটের মনে আছে, আত্মার সেই মনে আছে। সে ঈশ্বর হতে পারে, তিনি এরপরে কিন্তু ঈশ্বরকে স্বীকার করেছেন। তাহলে আমি দেখছি জগৎ আছে, আমি দেখছি না জগৎ নেই। কিন্তু আমি যখন ঘরে এসে দেখছি, সেই লিভিং রুমে এসে দেখছি, তাহলে বস্তু তো সেই রকম রয়েছে, তাহলে তা তো ভ্যানিশ হয়ে যাওয়ার কথা ছিল। এবং আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তো আমি আমাকেও দেখছি না, তাহলে আমিও তো না থাকার কথা। কিন্তু আমি আবার জেগে তো আমি আমাকে দেখছি, তাহলে জগৎ তো ভ্যানিশ হচ্ছে না। এই জন্য দেখো তার সমাধান তিনি বলছেন যে ঈশ্বরের প্রতিনিয়ত জগৎকে প্রত্যক্ষ করেন। তার মানে তিনি বলছেন ঈশ্বর আছেন, যে আমি দেখছি, ঈশ্বর দেখছেন, এবং এই জগৎ ঈশ্বরের মনে আছে, তিনি প্রতিনিয়তই দেখছেন। তাহলে ঈশ্বর কি? ঈশ্বর আমাদের চূড়ান্ত প্রত্যক্ষকারী। তাহলে এইভাবে যদি আমরা দেখি যে আমি যখন তাহলে দেখছি না,
তাহলে সেই জগৎকে ঈশ্বর দেখছেন, কেউ না কেউ দেখছেন, যার জন্য সেই জগৎ লুপ্ত হচ্ছে না। এটা অবশ্য তিনি এটা থেকে বেরিয়ে আসার জন্য, আত্মগত ভাববাদ থেকে বেরিয়ে আসার জন্য তিনি এই যুক্তিটা হয়তো পরবর্তীতে, সেই সময় না দিয়ে পরবর্তী আরেকটা থিওরি ডেভেলপ হতে একটু সময় লাগে, হয়তো তিনি পরে এটাকে লক্ষ্য করেছেন। তো ঈশ্বর প্রতিনিয়ত তাহলে জগৎকে দেখছে, আর ঈশ্বর তাহলে এই জগতের চূড়ান্ত প্রত্যক্ষকারী। যেমন তিনি কিচ্ছেন আদেশ, সঙ্গতি, সমন্বয় এবং ধারাবাহিকতা বজায় রেখে এই জগৎকে লুপ্ত হতে দিচ্ছেন না। তাহলে এটা আমাদের সেন্স এক্সপিরিয়েন্স। কিন্তু এখানে কোশ্চেন আসতে পারে যে ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না, তাহলে তাকে আমরা কিভাবে প্রত্যক্ষ করি? এবার যদি কেউ বলে যে ঈশ্বরের ধারণা আমার মনে আছে, এবার মনে আছে, তাহলে তা তো একবার প্রত্যক্ষযোগ্য হওয়ার কথা। তো এটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে এই বিষয়গুলিকে আলোচনা করব। তো দেখো, তিনি তাহলে আত্মগত ভাববাদ, এই যে বিষয়গুলিকে তিনি দেখো কিভাবে সেই আইডিয়ালিজম, যে তার মানে ভাববাদটা, তিনি ভাববাদী দার্শনিক এবং অভিজ্ঞতাবাদী। তিনি অভিজ্ঞতার মাধ্যমে জগৎকে কিভাবে ব্যাখ্যা করেছেন, এবং লকের কোথায় সমস্যা হওয়াতে বার্কলে থিওরি এনে তার থিওরিকে তিনি ডেভেলপ করছেন, এবং তার থেকে একটা আমরা কি পেলাম? আমরা একটা সিদ্ধান্ত পেলাম যে ইসে ইসপারসিটি, তাই না? তাহলে এটার থেকে কিভাবে আত্মগত ভাববাদের দিকে যাচ্ছিলেন, এবং সেই আত্মগত ভাববাদ যে তিনি বলছেন যে আমি আছি আর এই জগৎ আছে, এবার যখন সমস্যায় পড়েছেন যে আমি না থাকলে তাহলে জগৎ কি নেই, কিন্তু আবার তো আছে, তাহলে এখান থেকে ওভারকাম হওয়ার জন্য, এই আত্মগত ভাববাদ থেকে, সলিপসিজম থেকে ওভারকাম হওয়ার জন্য তিনি কি করেছেন? তার সমাধান হিসেবে বলছেন যে ঈশ্বর আছে, এবং ঈশ্বর আছে, এই জড় জগৎ আছে, এবং যা জড় জগতের যা কিছু ধারণা কোথায় আছে? ঈশ্বরের মনে আছে। তার অন্তর্ভুক্ত আমি, তার এই জগতের অন্তর্ভুক্ত আমি, তার সেই মনেও সেই ধারণাগুলি আছে। দেখো কত সুন্দর এক ফিলসফি তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তো দেখো, ভিডিও তোমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের ভালোই লাগার কথা, ভিডিও খুব একটা খারাপ লাগার কথা নয়। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। কি আবার ফেসবুক রয়েছে, ফেসবুকের পেজে কমসে কম তোমরা ফলো করো, সে বিষয়কে দেখি আমরা, এবং ওটাতেও আমরা ভিডিও কিছু লাইভ প্রোগ্রাম করার চেষ্টা করব। তো ভিডিও আর বড় না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।